Article 21 of the Indian Constitution ensures that every individual have right to privacy. Does our deities also have that right? আমরা সেটাই আজকের আর্টিকেলের মাধ্যম দিয়ে দেখব। আর্টিকেলটা on Sabrimala temple entry case. Hello and welcome to Rise IAS YouTube channel. আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা সাবরিমালা এন্ট্রি টেম্পল এন্ট্রি কেস আর তার যে রিসেন্টলি রিভিউ পিটিশন হয়েছে এর উপরেই পুরো আজকে আর্টিকেলটা কভার করব। তো এটা যে পড়তে হতো সেটা কি করে জানলাম আমরা? ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে এটা বলে দিয়েছিলাম যে এই আর্টিকেলটা পড়তে হবে। এই আর্টিকেল রিলেটেড কন্টেন্টও কিন্তু আমরা অলরেডি রাইস আইএস ওয়েবসাইটে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও প্রোভাইড করে দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা পড়েছেন। এখন চলুন এই রিলেটেড একটু ডিটেল ডিসকাশন করে নিই। সবাই প্রথমে যেরকম করি, আমাদেরকে এটা ইউপিএসসিতে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 পলিটিতে এরকম আর্টিকেল হেল্প করবে। যদি হেল্প করে প্রশ্ন কিরকম থাকবে সেটাও দেখে নিই। মডেল প্রশ্নটা বলছে জুডিশিয়াল ইন্টারভেনশন ইন রিলিজিয়াস ম্যাটার রেজেস কনসার্ন অফ ওভাররিচ অ্যাজ ওয়েল অ্যাজ নেসেসিটি। দুটোরই কথা বলছে, ওভার রিচেরও কথা বলছে একদিকে, যেদিকে একদিকে আরেক জায়গায় নেসেসিটিরও কথা বলছে। ডিসকাস দি চ্যালেঞ্জেস ইনভলভড অ্যান্ড সাজেস্ট আ ওয়ে ফরওয়ার্ড। এই যে স্টেটমেন্ট, এই চারপাশে যে চ্যালেঞ্জেস আর তার ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে। তো এই চ্যালেঞ্জেস আর ওয়ে ফরওয়ার্ড ড্র করার জন্য আমাদের কিন্তু এর ব্যাকড্রপে পুরো আইডিয়াটা ক্লিয়ার হওয়া উচিত। তবেই এরকম একটা প্রশ্ন যার অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ থাকে, যেখানটায় বলে যে এই রকমের রিলিজিয়াস ম্যাটারে ইন্টারভেনশন বাই জি জুডিশিয়ারি ইজ আ ওভাররিচ অ্যাজ ওয়েল অ্যাজ আ নেসেসিটি, সেটার কি চ্যালেঞ্জেস থাকবে আর ওয়ে ফরওয়ার্ড কি থাকবে সেটাকে অ্যান্সার করার জন্য আবার সেম একই কথা, আমাদের কিন্তু এটার উপরে একটা হোলিস্টিক নলেজ হওয়া। তো নলেজ শুরু করার আগেই আমি যেরকম ভিডিওর প্রথমেই বলছিলাম যে প্রাইভেসি অফ দি ডেটি, যাকে আমরা পুজো করি ভগবান, তার কি কোনো প্রাইভেসি আছে? তো সাবরিমালার সাথে তার কি কানেকশন, এটার কি কানেকশন? ইয়েস, কানেকশন আছে। কেন কি আমরা যখন 2018 জাজমেন্ট দেখেছিলাম সাবরিমালা কেসে, সেখানটা একটা কি আর্গুমেন্ট কিন্তু এটাই ছিল, যেটার ভিত্তিতে আমরা বেঞ্চটা যখন আরো ডিটেলে দেখবো 4:1 যে জাজমেন্টটা এসেছিল, এই যে 1 যে জাজমেন্টটা ছিল অনারেবল জাস্টিস, তার কিন্তু আইডিয়া এটাই ছিল যে ডিটিরও তো কিছু পার্সোনাল লিবার্টি থাকে, রাইটস থাকে, প্রাইভেসি থাকে, যে সে কাকে অ্যালাউ করবে কাকে অ্যালাউ করবে না, সেটার ভিত্তিতেই আজকে পুরো আর্টিকেলটা ড্র করা। তো চলুন, যেরকম আমরা কনটেক্সট দিয়ে এভরিডে শুরু করি, আমরা আজকেও কনটেক্সট দিয়ে শুরু করব। কনটেক্সটটা বলছে যে রিসেন্টলি একটা 9 বেঞ্চের সুপ্রিম কোর্টের ডিভিশনাল একটা কনস্টিটিউশনাল বেঞ্চ অ্যাসাইন করা হয়েছে। কেন? কেন কি 2018 যে জাজমেন্টটা এসেছিল সাবরিমালা টেম্পল এন্ট্রি কেস নিয়ে, সেটাকে এরা আবার দেখবে। কেন দেখবে? কেনই রিভিউ পিটিশন হলো, এগুলো সব দেখব। এর সাথে এই সাথে কিছু কি টেনশনস আছে যেটার উপরে এই পিটিশনটা লাই করছে, যেটা টেনশনটা হলো রিলিজিয়াস ফ্রিডম ভার্সেস জেন্ডার ইকুয়ালিটি। ইয়েস, এখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, এগুলো সব আমি বলবো আপনারা ব্যাক অফ দি মাইন্ড রাখুন, কেন কি এরপরে যখন ডিটেল ডিসকাশন করবো এগুলো কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। একদিকে যেখানটা আমরা রিলিজিয়াস ফ্রিডমের কথা দেখছি, আরেকদিকে দেখবো জেন্ডার ইকুয়ালিটি, কে বেশি ওভার রিচিং পাওয়ার আছে কার কাছে। তার সাথে এই আর্টিকেলটার তার স্কোপ অফ আর্টিকেল 25-26, যেখানটায় এক জায়গায় আমরা দেখি যে ইন্ডিভিজুয়ালের কনসিয়েন্স নিয়ে কথা হচ্ছে, তাদের ফ্রিডম দিচ্ছে তার কনসিয়েন্সকে, আর যেখানে 26 আবার এরকম ডিনোমিনেশনসদেরকে এই অ্যাফেয়ার্সগুলোকে ম্যানেজ করার রাইটস দিচ্ছে। দুটোই ফ্রিডম অফ রিলিজিয়ানের কথা বলছে, সেটার সাথে তার সাথে এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস সেটা কি, সেটাও দেখবো, সেই ডক্ট্রিনটা কি। আর তার সাথে এর সাথে জুডিশিয়ারির এই একটা রিফর্মেটিভ রোলের যে প্লে, যেটা কি আবারই একটা জিনিস প্রশ্ন যে এটা কি কোথাও না কোথাও ওভার রিচিং নাকি নেসেসিটি। এই তিনটে পার্টকে দেখবো, কিপিং ইন মাইন্ড দি মেন টেনশন অফ রিলিজিয়াস ফ্রিডম ভার্সেস জেন্ডার ইকুয়ালিটি। তো এইটা হলো গিয়ে ক্রাক্স অফ টুডের ডিসকাশন। ক্রাক্স তো হয়ে গেল, তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোর ডাইমেনশনস হলো কোথাও না কোথাও এখানটায় জড়িত আছে হলো আর্টিকেল 25 and 26।
আর্টিকেল 25 অ্যান্ড 26 হলে ফ্রিডম অফ রিলিজিয়ন যেই হয়, তো রিলিজিয়ন মানেই সেকুলারিজম। তো সেকুলারিজম থাকলে আমরা চলুন একবার সেকুলারিজমের ইভলিউশনটা দেখে নিই, যে ওভার দি গ্লোব, ওভার দি কান্ট্রিজ সেকুলারিজম কিরকম কিরকম ফলো হয়। এখানটায় মেজর 3টে প্রপোনেন্টস আছে। দি ফার্স্ট প্রপোনেন্ট উড বি ইউএস, দি সেকেন্ড প্রপোনেন্ট উড বি ফ্রান্স, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল থার্ড প্রপোনেন্ট উড বি ইন্ডিয়া। এদের দুটো এক্সট্রিম এন্ডসের মাঝখানে ইউএসএ যেটা প্র্যাকটিস করে, যে সেকুলারিজমকে প্র্যাকটিস করে বেসড অন ইটস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেটা হলো সে নিজের রিলিজিয়নগুলোকে বাঁচায় ফ্রম স্টেট অপারেশন, কিপিং ইন মাইন্ড যে ওই সময় কিন্তু একটাই মেজরিটি রিলিজিয়ন ছিল, সেটা হলো ক্রিশ্চিয়ানিটি। তার জন্য সেই রিলিজিয়নকে যাতে স্টেট অপারেট না করে, তার জন্য সে স্টেট অপারেশন থেকে যে রিলিজিয়নকে বাঁচাবে, সেরকম একটা আইডিয়া পোর্ট্রে করে হলো ইউএস সেকুলারিজম। সেকেন্ড ইন লাইন উই সি ফ্রান্স, যেখানটায় ফ্রান্স নিজের সেকুলারিজম ঠিক আরেকটা এক্সট্রিম এন্ডে ফলো করে, যেখানটায় ফ্রান্স বলে যে রিলিজিয়াস প্র্যাকটিসেস হলো প্রাইভেট লাইফের একটা পার্ট, সেটা কোনো সময় যাতে আমাদের পাবলিক স্পিয়ারকে ইনফ্লুয়েন্স না করে। কেন কি আবার এই যে ফ্রান্সের যে সেকুলারিজম, সেটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের পরেই এসছে, যার জন্য আমরা দেখতে পারি এই ক্ষেত্রে ফ্রান্স ইজ দি আদার সাইড, যেখানটায় সে বলে যে সোসাইটি বা স্টেট ইজ গ্রেটার দেন রিলিজিয়ান, যেখানটায় ইউএস বলে রিলিজিয়ান ইজ অ্যাট টাইমস গ্রেটার দ্যান স্টেট অ্যান্ড স্টপ স্টেটস অপারেশন অন রিলিজিয়ান। ফ্রান্স বলে নাথিং ডুইং, স্টেট হলো আলটিমেট পাওয়ার যে ডিসাইড করবে সোসাইটি স্কোপ কি হতে যাচ্ছে। আমাদের এখানটায় রিলিজিয়ান কিন্তু একটা প্রাইভেট স্পিয়ার, তো সে রিফর্মস আনতে পারে আর সে নিজের সুবিধা মতন রিফর্মস আনবে। এই দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে ইন্ডিয়া কোথাও একটা লাই করে, যেখানটা আমাদের এখানটায় মাল্টিপল রিলিজিয়ান্স একসাথে সম্ভাবনাতে আমরা বিলিভ করি। আমাদের কোর আইডিয়া কিন্তু একটাই, পেরিফেরি প্র্যাকটিসেস রিচুয়ালসগুলো আলাদা হতে পারে, কিন্তু কোর আইডিয়া কিন্তু আমাদের সবগুলো রিলিজিয়নের একটাই, বিট হিন্দুইজম, বিট ইসলামিজম, বিট শিখিজম, বিট ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, জৈনিজম, আরও যেই যেই আমাদের এখানটায় রিলিজিয়ানরা আছে বা মেজর ফিলোসফিসরা আছে, সবাই কিন্তু একটাই, যে কম্প্যাশনেট টুয়ার্ডস হিউম্যান বিং। তো তার জন্য এই যতগুলো রিলিজিয়ন আছে আমাদের এখানটায় বা রিলিজিয়াস প্র্যাকটিসেসরা আছে, তাদেরকে যেন স্টেট কোনো রকমের বায়াসনেসের চোখে না দিয়ে দেখে, আর একটা রিলিজিয়ন যাতে আরেকটা রিলিজিয়নকে সাপ্রেস না করে, তাই ইকুই ডিস্টেন্স আমরা সবসময় মেনটেন করি, পজিটিভ ইন্টারভেনশন, যাতে কোনো সময় একটা রিলিজিয়ন আরেকটা রিলিজিয়নকে ওভার পাওয়ার না করে ফেলে। আর এট দি সেম পয়েন্ট অফ টাইম কোনো এরকম প্র্যাকটিসও যাতে আমাদের ইন্ডিভিজুয়াল রাইটকেও যাতে ওভার আর্চেনিং না করে ফেলে, সেইগুলোকেও এনশিওর করা হয় প্রিন্সিপাল ডিস্টেন্সের মাধ্যমে। তো স্টেটের আমাদের ইন্ডিয়ার যে সেকুলারিজম আপনারা সবাই জানেন যে সর্বধর্ম সম্ভাবনা, তো ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ন। তো যখন অল রিলিজিয়নকে ইকুয়াল রেসপেক্ট দেওয়া হবে, তো আমরা এটাও তো দেখি যে এই যে আমরা এই আইডিয়াটা নিয়ে এসেছি ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ন, তবে কি কোনো রকমের সোশ্যাল রিফর্মস করা যাবে না? মানে কি আমরা যদি বলি যে সব রিলিজিয়নই সেই কম্প্যাশনেট গ্রাউন্ডসে হিউম্যান ডেভেলপমেন্টেরই কথা বলছে, তবে তো এরকম করলে কোনো সোশ্যাল রিফর্মস হওয়ার কথা না। কিন্তু স্টেট তো সোশ্যাল রিফর্মস করতে পারে। কি করে করে সেটা আমরা এভলিউশন অফ ইন্ডিয়ান সেকুলারিজমের আন্ডারে দেখব। আমরা যদি দেখি ফার্স্ট ফেজ, যেটা কি কলোনিয়াল আর আমরা ন্যাশনালিস্ট রুটসে দেখব, কলোনিয়ালসরা তো সবসময় ব্রিটিশ কলোনিয়ালসরা ডিভাইড অ্যান্ড রুলে কিন্তু বিশ্বাস করেছে, যেখানটা তারা প্লুরালিস্টিক সোসাইটি এস্টাবলিশ করার অনেকবার চেষ্টা করেছে আর তারা এস্টাবলিশ করেছেও। কিন্তু পরের দিকে যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি আসলো, কিন্তু আউটরাইট রিজেক্ট করে দিল দি স্ট্রিক্ট সেপারেশন বিটুইন স্টেট অ্যান্ড রিলিজিয়ন। তা বললো যে স্টেটকে এম্পাওয়ার করতে হবে, যাতে যে রিফর্মস নিয়ে আসা উচিত রিলিজিয়নের মধ্যে, যেগুলো রুটেড আছে খুব সোশ্যাল ইভেলস লাইক আনটাচেবিলিটিস, সেইগুলোকে সরানোর জন্য স্টেটকে সেই পাওয়ার দিতে হবে, সে যাতে ইকুইডিস্টেন্স থেকেও এরকম রিফর্মস নিয়ে আসতে পারে। তো নেক্সট প্রশ্ন হলো যে যদি রিফর্মস আনে, কোন রিফর্মস গুলো স্টেটের মনে হবে কি আনা উচিত কি আনা উচিত না, তখন একটা 1954 এ শিহুরমাঠ কেসে একটা ডক্ট্রিন এস্টাবলিশ হলো, যে ডক্ট্রিনের নাম দাঁড়ালো হলো এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস ডক্ট্রিন। যে ডক্ট্রিনে এটা এস্টাবলিশ করা হলো যে যেগুলো কোর আইডিয়াস অফ দি রিলিজিয়ন, সেইগুলোকে তো আমরা রিফর্ম করব না,
কিন্তু যেগুলো পেরিফেরি আইডিয়াস, যেগুলো খুব দরকার নাও থাকতে পারে, আর ইজ ইন কনফ্লিক্ট উইথ আর্টিকেল 14, সেগুলোকে আমরা চেঞ্জ করি। এই এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেসটাকে আমরা পরে আরো ইলাবোরেটলি দেখবো, এখন একটা গ্লিমসের মধ্যে দিই। দি সেম জাজমেন্ট ওয়াজ রিএমফাসাইজড আন্ডার এসআই বোমাই জাজমেন্ট অফ 1994, যেখানটায় প্রিয়াম্বলের যে আমাদের সেকুলারিজম যেটা বেসিক স্ট্রাকচার, সেটাকে আবার রিএমফাসাইজ করেছে। সেকুলারিজম উইথ সেকুলারিজম, ইন্ডিয়ান মডেল অফ সেকুলারিজম, দিস সেকুলারিজম, দি ইন্ডিয়ান মডেল অফ সেকুলারিজম। এবার দি থার্ড ফেজ ইজ টেকিং আইডিয়া ফ্রম 2015 টু কারেন্ট। 2015 কেন, এর পরেই 2018তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2016তে প্রথম বেঞ্চটা এস্টাবলিশ করা হয়েছিল, সাবরিমালার বেঞ্চটা, আর 2018-এ জাজমেন্টটা এসেছিল। তো 2015 থেকে যেই আমরা একটা ট্রান্সফরমেটিভ দেখতে পাচ্ছি সেকুলারিজমে, সেখানটা আমরা দেখছি যে এইবার কিন্তু এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস থেকেও কিছু কোর আর্টিকেলস অফ আর্টিকেল 14, equality before law, equal protection of law, Article 15, prohibition of discrimination, Article 21, লিবার্টি, এইগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আগের ট্র্যাডিশনাল প্র্যাকটিসেসগুলোর থেকে। যেখানটায় কোর্ট মাল্টিপল টাইমস ইভেন ইন সাবরিমালাতেও এইটা বারবার বলেছে, ইন স্পাইট অফ দি ফ্যাক্ট দ্যাট সাবরিমালার যে কোর আর্গুমেন্ট ছিল যে এটা একটা তাদের এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস, লর্ড আইয়াপ্পা কোর্ট বলেছে নাথিং ডুইং উইথ দি জাজমেন্ট অফ 4:1, যেখানটা কোর্ট বলেছে নো নো নো, সব থেকে বড় হলো আর্টিকেল 14, 15 অ্যান্ড 21। তো এই যে আর্টিকেল, এই যে রোড ম্যাপটা যেটা তখনের দি সিজিআই দীপক মিশ্রার আন্ডারে নেওয়া হয়েছিল, ইজ দ্যাট রাইট, অর তার কি কোনো চেঞ্জেস আসা যেতে পারে এই রিভিউ পিটিশনে, আমরা সেটাই এখন দেখব। আমরা সেকুলারিজমের আইডিয়াটা পেয়ে গেলাম, আর ইভলিউশন অফ সেকুলারিজমটাও কিন্তু জেনে নিলাম। এবার দি নেক্সট পার্ট, এই পার্টটা জেনে নিলে আমাদের একদম পরিষ্কার ক্ল্যারিটি চলে আসবে যে ইমপ্লিকেশনস, কিপিং ইন মাইন্ড যে ইআরপিটা এরপরে পড়তে হবে, কিন্তু মেজর পার্ট হলো আর্টিকেল 25 অ্যান্ড 26, এইখানটাই কিন্তু মেন ডিটেলসটা লুকানো। আমরা যদি দেখি, দি জাজমেন্ট অফ সাবরিমালা ইজ নাথিং বাট অল অ্যাবাউট আর্টিকেল 25 অ্যান্ড 26। হু ইজ মোর বিগার, আর্টিকেল 25 না 26? ইয়েস, ইউ আর রাইট। সাবরিমালা জাজমেন্ট ওয়াজ অল অ্যাবাউট হুইচ আর্টিকেল ইজ বিগার, যেখানটায় একদিকে আর্টিকেল 25 ইন্ডিভিজুয়াল কনসিয়েন্সকে অ্যালাউ করছে তাদেরকে যে ফ্রিডম অফ রিলিজিয়ন, সেখানটায় এই কালেকটিভ একটা কমিউনিটিকে এই রকমের রাইট দিচ্ছে আর্টিকেল 26-এ, যেখানটায় তারা তাদের রিলিজিয়নকে প্রপোগেট আর তাদের অ্যাফেয়ার্সগুলোকে ম্যানেজ করতে পারবে। ফোকাসেস অন ইন্ডিভিজুয়াল রাইট, ফোকাসেস অন গ্রুপ রাইট। অ্যাপ্লিকেবল কাদের উপরে? অ্যাপ্লিকেবল টু অল পারসন, বি ইট সিটিজেন, বি ইট নন সিটিজেন। প্রিলিমসের কিন্তু প্রশ্ন হতে পারে। এটা অ্যাপ্লিকেবল টু অল রিলিজিয়াস ডিনোমিনেশন, যে কোনো রিলিজিয়াস ডিনোমিনেশন, বলেনি কিন্তু মেজরিটেরিয়ান বা মাইনরিটেরিয়ান, এরকম কোনো কথা বলা নেই। অল রিলিজিয়াস ডিনোমিনেশন, আপনার যত রকমের প্র্যাকটিসেস আছে সেই প্র্যাকটিসেসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনার এখানটায় নোট ডাউন হবে। দি নেক্সট পার্ট, এর প্রাইমারি স্কোপ কি? এ ফ্রিডম অফ কনসিয়েন্স দিচ্ছে, রাইট টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপোগেট রিলিজিয়ান অ্যালাউ করছে, যেরকম প্রথমেই বলছিলাম ডিসক্রিপশনে। এ রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ওন প্রপার্টি অ্যান্ড এস্টাবলিশ ইনস্টিটিউশন, যেগুলো খুব খুব বেসিক নেসেসিটি টু ম্যানেজ অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার। যেরকম আপনি যদি একটা রিলিজিয়াস অ্যাফেয়ারকে ম্যানেজ করবেন, তার প্রপার্টিটাকেও আপনাকে ম্যানেজ করতে হবে। প্রপার্টিটাকে ম্যানেজ করলে তার জন্য একটা এস্টাবলিশ ইনস্টিটিউশন করতে হবে, যেখানে সবাই এসে কালেকটিভ কনসিয়াসনেস শো করবে, সেটাও থাকা খুব দরকার। নাও দি ইম্পর্টেন্ট পার্ট, রেস্ট্রিকশন কি? এখানটাই কিন্তু মেন খেলাটা। আমরা যদি দেখি আর্টিকেল 25-এ কিছু রেস্ট্রিকশনস বলা আছে, পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, যেটা কি আর্টিকেল 26-এর জন্য অ্যাপ্লিকেবল, পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ। কিন্তু যেটা 26-এর জন্য অ্যাপ্লিকেবল না, সেটা হলো অ্যান আদার ফান্ডামেন্টাল রাইট। তার মানে যখনই আদার ফান্ডামেন্টাল রাইটস এর এক্সেপশনস লাগিয়ে দিচ্ছে, কেন কি নো ফান্ডামেন্টাল রাইট, নো রাইট ইজ উইদাউট এক্সেপশন ইন আওয়ার কনস্টিটিউশন। তো যখন এরকম রাইট লাগিয়ে দিচ্ছে, এক্সেপশনস লাগিয়ে দিচ্ছে, তখন অটোমেটিক্যালি 25 থেকে কিন্তু আর্টিকেল 26 বড় হয়ে যাচ্ছে। কেন কি এর পেছনে আবার একটা কোর লজিক, যেটা সাবরিমালা জাজমেন্টেও কিন্তু বারবার রিএমফাসাইজ করেছিল, যে অ্যান ইন্ডিভিজুয়াল মিস্টেক ক্যান কজ আ কমিউনিটি, an individual mistake done under Article 25
ক্যান কজ আ কমিউনিটি, যেখানটায় আর্টিকেল 26 কথা বলছি। দেয়ারফোর আর্টিকেল 26 এরকম প্র্যাকটিসেস গুলোকে লে ডাউন করবে, যেই প্র্যাকটিসেস গুলো খুব এসেনশিয়াল থাকবে ফর ম্যানেজিং দেয়ার রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আর সেই প্র্যাকটিসেস গুলোই আর্টিকেল 25 এর যারা প্র্যাকটিস করছে তারা প্রপোজ করবে, পজেস করবে, প্র্যাকটিস করবে। তো ইন দ্যাট সেন্স আমরা যদি দেখি কনস্টিটিউশনের বেয়ার মিনিংয়েও কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে কেন কি 26 এর এক্সেপশনস কম, অনলি 3টাই এক্সেপশন, তার জন্য 26 এর পাওয়ারটা কিন্তু অনেক বড় ইন কম্প্যারিজন টু 25। যেন কি 25 এ এই 3টে এক্সেপশন তো লাগিয়েছেই, তার সাথে আদার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14, 15, 16, 17 বিট এনি ফান্ডামেন্টাল রাইট সেগুলোকেও কিন্তু এক্সেপশনসে লাগানো। এখান থেকেই যদি জাজমেন্টটা ড্র করা হয়, যেখানটার দি কোর আইডিয়া অফ দি আদার সাইড অফ দি বেঞ্চ যারা বলছিল যে কেন কি 26 আমরা লর্ড আইয়াপ্পার যারা ম্যানেজ করছে যা টেম্পলটাকে তারাই ডিসাইড করবে সাবরিমালা টেম্পলটাকে যে প্র্যাকটিসেস কিরকম হওয়া উচিত। সেই ভিত্তিতেই 25 ওটাকে প্র্যাকটিস করবে। 26 কেন এটা ডিসাইড করতে পারছে? ইপিআর এর জন্য, সরি ইআরপির জন্য, এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস 26 বলছে এটা আমাদের, তাই 25কে এটা ফলো করতে হবে। এইটাকেই কোথাও না কোথাও এই জাজমেন্ট ডিফাই করে দিয়েছে এইটা বলে যে না, 25 ইজ নাও somewhat equal but not less than 26, keeping in mind article 14, 15 and 21 আর একটা enabling power on 25, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এক্সেপশনের মতন কাজ করছিল, যেটা একমাত্র 25 এর জন্যই ছিল। সুপ্রিম কোর্ট 2018 এর 18 জাজমেন্ট দিয়ে এই এক্সেপশন পার্টটাকে এখানটা আবার রিডিফাইন করেছে, আবার লিখে দিয়েছে যে এখানটাও 26 এর মধ্যেও এই আর্টিকেলস গুলোও কিন্তু এক্সেপশনসে আসবে। যদি আসে স্টেট ইন্টারভেনশন কিরকম করে করবে? স্টেট অ্যালাউ রেগুলার সেকুলারিজম অ্যাক্টিভিটিস প্রোভাইড দ্যাট আর সোশ্যাল রিফর্ম, সেটা যাতে সোশ্যাল রিফর্মস এর মধ্যে দিয়েই সেই রকম প্র্যাকটিসেস গুলোকে করা হবে আর সে ওই রকমের চেঞ্জেস গুলোকে নিয়ে আসবে। আর এই ক্ষেত্রে স্টেট তখনই ইন্টারভেন করবে যখন ইট ম্যাটার্স অফ রিলিজিয়ান ফ্রম স্টেট ইন্টারফারেন্স, প্রোটেক্টস অটোনমি ইন ম্যাটার অফ রিলিজিয়ান ফ্রম স্টেট ইন্টারফারেন্স, যে এইটা আমার এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস, এখানটায় স্টেট আমাকে ইন্টারভেন করবে না। যদি আমার ইপিআর না থাকে, রিলিজিয়াস ইআরপি যদি না থাকে, স্টেট ইন্টারভেন করতে পারে। দিস ওয়াজ দি কোর আইডিয়া, ব্যাক আইডিয়া, যেখান থেকে এবার আমাদের ইমপ্লিকেশন বুঝতে সুবিধা হবে। লাস্ট ইমপ্লিকেশন বোঝার আগে, কেন কি বারবার ইপিআর ইআরপি বলছি, তো হোয়াট ইজ অল অ্যাবাউট দিস এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস ডক্ট্রিন? ইজ ইট আ লেজিসলেশন? নো, এটা একটা ডক্ট্রিন যেটা জুডিশিয়ারি ইনভেন্ট করেছে, যেখানটায় জুডিশিয়ারি ডিটারমাইন করে যে কোন কোন জিনিসগুলোকে চেঞ্জেস আনা যাবে ইন নেম অফ সোশ্যাল রিফর্মস আন্ডার আর্টিকেল 25 অ্যান্ড 26। কেন কি সাবরিমালা জাজমেন্টের পরে, যেরকম প্রথমেই বলছিলাম, এর অরিজিনটা আমার সবার প্রথমে কোথায় দেখতে পারি? আমরা শিহুরমাঠ কেসে দেখতে পারি 1954-এ। অবজেক্টিভ কি থাকে? টু ডিস্টিংগুইশ বিটুইন স্যাক্রেড রিচুয়াল, যেটা একদম প্রোটেক্টেড, যেটাকে ছোঁয়া যাবে না, যেটা আবার এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস, অ্যান্ড সেকুলার অ্যাক্টিভিটিস, যেটা কি পেরিফেরি হতে পারে, যেগুলোকে সোশ্যাল রিফর্মসের আর্ডে বা ওয়েলে চেঞ্জ করা যেতেই পারে, যাতে ইকুয়ালিটি নিয়ে আসা যায় সোসাইটিতে। তো এই জিনিসটাকে করার জন্য কোনো কি টেস্ট আছে? ইয়েস, আবার প্রায়র টেস্ট আছে এখানটাও। প্রায়র টেস্টটা কি এখানটায় বলছে? প্রায়র টেস্টটা প্রথমে বলছে ইনডিসপেন্সিবিলিটি, যে প্র্যাকটিসেসটা নিয়ে প্রশ্ন উঠছে, সেই প্র্যাকটিসটা যদি সরিয়ে দেওয়া হয়, রিলিজিয়ানটা কি নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলবে? ইফ ইয়েস, তবে ইআরপি সেটাকে সরানো যাবে না। আর যদি চেঞ্জ করলেও এরকম কোনো চেঞ্জেস আসবে না সেই রিলিজিয়ানের মধ্যে, তবে সরানো যাবে সোশ্যাল রিফর্মসের কথাতে। এর সাথে কোনো কি তার স্পিরিচুয়াল বা টেন্টেড বেসিস আছে? কোথাও কি স্কাল্পচারসে লেখা আছে? হিস্টোরিক্যাল কোথাও লেখা আছে? তার বেসিসটা কি? সেইটাকে দেখবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম দি ইন্টিগ্রিটি, দি ইন্টেনশন, আলটিমেটলি এ কি করতে চাইছে, কোর আইডিয়াটা কি, রাদার দ্যান পেরিফেরিয়াল আইডিয়া, এটা কি অপশনাল বা পেরিফেরিয়াল নাকি কোর? এই তিনটে
হলো গিয়ে আমাদের মেন পার্ট। আমরা আবার সেম জিনিস ওখানটাও যেরকম এভলিউশন অফ সেকুলারিজমে দেখেছিলাম, আমরা এখানটাও দেখব জুডিশিয়ারিও কিন্তু এই রকম এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস প্রথম যখন নিয়ে এসেছিল, এটা মাথায় রেখে যে একদম কোর থেকে কোর প্র্যাকটিসেস গুলোকে যাতে সোশ্যাল রিফর্মসের নামে চেঞ্জ না করা হয়, সেটাকে যাতে এনশিওর করা হোক। এবার দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও জুডিশিয়ারি সেই ডেফিনেশন থেকে সরে আসছে আফটার 2018 জাজমেন্ট, যেখানটায় সে রিচুয়াল থেকে রিজনসে আসছে, যেখানটায় এখন বলছে কনস্টিটিউশনাল মোরালিটি ইজ বিগার দ্যান ইনডিসপেন্সিবিলিটি, যেখানটায় যখন কনফ্লিক্ট অফ রাইট হচ্ছে আন্ডার 25 অ্যান্ড 26, সে বলছে 25 ইজ বিগার, কেন কি সে ইজ গাইডেড বাই আর্টিকেল 14 অ্যান্ড 21, ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটি। অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম হাই থ্রেশহোল্ডও কিন্তু এখানটা কোথাও না কোথাও লাগিয়ে দিচ্ছে, যার জন্য আবার এই রিসেন্ট যে কেসগুলোও আসছে আর আমরা রিভিউ পিটিশনও পাচ্ছি, যেখানটায় বারবার এই জিনিসটা বলা হচ্ছে যে এইটা ইম্পোজ করা হচ্ছে অন দি সোসাইটি। আদৌ কি এটা সত্যি? এটাই চলুন আমরা এই ইম্প্যাক্টে দেখব, যেখানটায় চ্যালেঞ্জেসে আমরা আবার বলছি যখন এরকম একটা সাবজুডিশিয়াল ম্যাটার থাকে, আমরা কিন্তু বিইং আ সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট অ্যান্ড ইউপিএসসি অ্যাসপিরেন্ট আমরা কিন্তু কমেন্ট করতে পারবো না কোনো সময়, আমরা তার ইম্প্যাক্ট দেখাতে পারবো। লেট দি জাজ ডিসাইড যে এটা কি পজিটিভ ইম্প্যাক্ট কি নেগেটিভ ইম্প্যাক্ট। ইন দিস কেস বি দি এক্সামিনার ডিসাইড যে যেই আমি ইম্প্যাক্টগুলো বলছি অফ দি সুপ্রিম কোর্ট জাজমেন্ট, সেইগুলো কি ইজ অন আ পজিটিভ সাইড নাকি অন আ নেগেটিভ সাইড। আচ্ছা, ইম্প্যাক্টে যাওয়ার আগে এখানটার টাইম লাইনও যদি আমি আপনাদেরকে বলে দিই আপনাদের ভালো হবে। এই প্রথম কেসটা ফার্স্ট টাইম রেজ হয়েছিল 1991-এ, যেখানটায় ফার্স্ট টাইম কেরালা হাইকোর্টে এরকম একটা পিটিশন দেওয়া হয়েছিল যাতে উমেন ফ্রম দি এজ অফ 10 to 50 যাতে অ্যালাউ করা হোক সাবরিমালা টেম্পলে এন্ট্রি করতে। তখন কেরালা হাইকোর্ট বলেছে নাথিং ডুইং, নাও উই উড নট অ্যালাউ দিস, যেই রকমের প্র্যাকটিসেস ফলো হচ্ছে সেটাই ফলো হবে। ইয়াং ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটাকে রিভিউ করলো 2006-তে। এই 6-এর প্রথমবার বেঞ্চ হলো 2016-তে 3 জাজ বেঞ্চ। এই 3 জাজ বেঞ্চে তখনের যে একজনের জাস্টিস বলল যে না, এই রকমের প্র্যাকটিসেস বা এই রকমের পিটিশন কিন্তু একটা 3 জাজ বেঞ্চ খুঁজতে এটা ডিসাইড করতে পারবে না, এটাকে যাতে কনস্টিটিউশনাল বেঞ্চে ট্রান্সফার করা হোক। কনস্টিটিউশনাল বেঞ্চ 5 জনের বেশি। তো সেখানটায় 5 জনের যখন এস্টাবলিশ করা হলো 2018-তে, এস্টাবলিশ এটাকে একটা কনস্টিটিউশনাল বেঞ্চে শুরু করা হলো এটা হিয়ারিংটা, যেখানটায় একটা 5 বেঞ্চের কনস্টিটিউশনাল বেঞ্চ, তার মধ্যে থেকে একজন ওমেন থাকলো। 2019-এ এটা জাজমেন্ট আসলো, আর 2026-এ আবার এটা রিভিউ হলো। 2019-এ 18-তে জাজমেন্ট আসার পরে 2019-এ এটা রিভিউ হলো আন্ডার দি দেন সিজিআই রঞ্জন গগৈ স্যার। তারপরে এটার এখন হিয়ারিং হচ্ছে 2026-এ। আমি যদি একদম কি আইডিয়াটা এখানটায় বলে দিই যে 2018-তে যখন এটা প্রেজেন্ট হলো, আর এই যে যখন সাবরিমালা জাজমেন্টটা 2019-এ আসছে, এর আগের দুটো জাজমেন্ট যদি আপনারা জেনে নেন আপনাদের আরেকটু ক্ল্যারিটি পেয়ে যাবেন যে কেন ওই টাইমে এরকম জাজমেন্ট এসছে। ঠিক এর আগের জাজমেন্টটা তখনের সেম বেঞ্চের জাজমেন্ট ছিল অন আর্টিকেল 377, আর আরেকটা জাজমেন্ট ছিল হলো অন অ্যাডাল্টারি, একটা লিবারেল প্রসপেক্টিভ অফ দি জুডিশিয়ারি অফ দ্যাট বেঞ্চ। তার জন্য এর মাঝখানে যে জাজমেন্টটা ছিল, যে জাজমেন্টটা কোথাও না কোথাও এই সাবরিমালা জাজমেন্টকে দুটো সাইডের মাঝখানে রেখে সাবরিমালাকে দেওয়া হয়েছিল, সেম একটা আইডিয়াতেই দেখতে পাচ্ছিলাম, যেখানটায় আবার আর্টিকেল 14-21-কে আপহোল্ড করা হচ্ছে। এখন ভেবে দেখুন, যখন আমি বলছিলাম প্রথমে যে ডিটিসদের কি লিবার্টি থাকে, অন দ্যাট সেম গ্রাউন্ড এখানটায় যে জাজমেন্টটা তো 4:1-এ এসেছিল, যে একজন জাস্টিস ছিল উমেন জাস্টিস ম্যাডাম নাগারথা, তিনি যে জাজমেন্টটাকে দিয়েছিলেন, তিনি যে অবজারভেশন দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে ইয়েস, একটা ডিটিরও নিজের প্রাইভেসি থাকতে পারে, যে প্রাইভেসি উড বি ডিসাইডেড আপন এগেন ইআরপি এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস, তার মধ্যে স্যাক্রেড রিচুয়ালস প্র্যাকটিসেস লস কি বলে গেছে সেটাই হবে তার প্রাইভেসি, অ্যান্ড হি অর শি দি ডিটি হ্যাজ এভরি রাইট টু ডিসাইড সে কিরকম করে নিজের ডিভোটিসদেরকে ম্যানেজ করতে চাইছে। তো এখানটায় যাতে টেম্পল
যে অ্যাসোসিয়েশনস আছে বা টেম্পল যে যে গ্রুপটা আছে যারা এই রকমের পিটিশনটাকে বলছিল অ্যালাউ না করা হোক, তাদেরকে এই রাইটটা দেওয়া হোক যাতে সেম জিনিস তারাও বলতে পারে যে 26 এর আন্ডারে উই উড ডিসাইড ইআরপি কি হবে আর সেটাই 25 ফলো করবে। অন দ্যাট ভেরি আইডিয়া আমরা দেখতে পারি 2019 এ একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়, যেটাকে আমরা বলি রাম মন্দির বা রামলাল্লা, যেখানটায় কিন্তু কোর আইডিয়া এটাই ছিল যে ডিভোটিরও কিন্তু প্রাইভেসি থাকতে পারে। অন দ্যাট সেম জাজমেন্ট তার পরেই আমরা দেখতে পারি যে রিভিউ পিটিশনটা একসেপ্ট হয়, যেখানটায় মাল্টিপল রিভিউ পিটিশন পড়ে, মোর দ্যান 50 রিভিউ পিটিশন পড়ে সুপ্রিম কোর্টের কাছে যে সে যাতে 2018 এর জাজমেন্টটাকে আবার রিভিউ করে। আর তখনই দিদেন সিজিআই এটাকে একসেপ্ট করে আর সেটারই হিয়ারিং এখন 2026 এ দেখতে পাচ্ছি। দিস ইজ দি টাইম লাইন ফ্রম 1991 টু 2026। এরপরে চলুন আমরা ইম্প্যাক্টটা দেখে নিই যে এই রকমের জাজমেন্টে 2018 জাজমেন্টের ইম্প্যাক্ট কি হতে পারে। দি ফার্স্ট ইম্প্যাক্ট, কনস্টিটিউশনাল মোরালিটি ইজ বিন রিডিফাইন্ড, যেখানটায় আর্টিকেল 25 এ আমরা দেখতে পাচ্ছিলাম ফান্ডামেন্টাল রাইটস এর এক্সেপশনস ছিল, সেখানটায় 26 এও লাগানো হচ্ছে। তো ইট ইজ আ রিডেফিনিশন অফ ব্রডার স্পেকট্রাম অফ কনস্টিটিউশন। দি সেকেন্ড পার্ট, এখন কিন্তু যে ডক্ট্রিনটা 1954 এ এস্টাবলিশ হয়েছিল সেটাও স্ক্রুটিনিতে চলে আসছে, কেন কি এই জাজমেন্ট তো এখন বলছে এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস ইজ নট বিগার দেন আর্টিকেল 14, 15 অ্যান্ড 21। তবে আবার এই ব্যাকওয়ার্ড রিচুয়ালসগুলোকে কোথাও না কোথাও আবার প্রশ্ন করছে এই জিনিসটা। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু আর্টিকেল 17 এরও কিন্তু স্পেকট্রামটাকে ব্রড করছে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 17 ইজ টকিং অ্যাবাউট আনটাচেবিলিটি কাস্টের বেসিসে, এখানটায় কিন্তু খালি কাস্টের না কিন্তু মেনস্ট্রুয়েশন নিয়েও কিন্তু আনটাচেবিলিটি রেখে 2018 এর জাজমেন্ট কোথাও না কোথাও প্রহিবিট করছে। সেকেন্ড পার্ট, ইনস্টিটিউশনাল ইম্প্যাক্ট, যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে এটার কোথাও না কোথাও লিমিটেড অথরিটি দিচ্ছে 26 এর যারা এরকম অ্যাফেয়ার্স ম্যানেজ করছে, যেখানটায় ডিনোমিনেশনাল স্টেটাসকে লর্ড আয়াপ্পা ডিভোটিসকে ডিনোমিনেশনাল স্টেটাস দিয়ে এটা সিগন্যাল করছে গ্রুপ ক্যানট ইউজ আর্টিকেল 26 টু বাইপাস ইকুয়ালিটি ল। আর্টিকেল 14 এটা কোথাও না কোথাও আবার একটা গভর্নেন্স রিফর্মসেরও কথা বলছে, কেন কি এর সাথে রুল 3বিও খুব রিলেটেড অফ কেরালা রুলস অফ 1965, যেখানটায় এই রকমের জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার যে কাস্টম বেস জেন্ডার এক্সক্লুশন অ্যালাউ করে, তো সেখানটাও চেঞ্জেস নিয়ে আসার ইমপ্লিকেশনস আমরা দেখতে পারবো। আমরা তার সাথে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইম্প্যাক্টও দেখতে পারবো, যেখানটা আমরা দেখবো দি মেজর পার্ট উইচ ইজ মোর বিগার, ফেথ অর ল, হু ক্যান ডিসাইড দি আদার ওয়ানস পাথ। এটা কি ফেথ ডিসাইড করবে ল কিরকম হবে যেরকম আগে হতো, নাকি ল এখন ডিসাইড করবে লাইক ইন ফ্রান্স যে ফেথ কি হতে যাচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা কিন্তু সোসাইটিতে পোলারাইজেশনও দেখতে পাচ্ছি, ক্লিয়ার পোলারাইজেশন, যেখানটা এই রকমের জাজমেন্ট আসার পরে কন্টিনিউয়াসলি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের কাছে পড়ছিল, রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা দেখতে পাচ্ছি সাবরিমালা লেগাসি নিয়েও কিন্তু এখানে প্রশ্ন আসছে, কেন কি এই রকমের জাজমেন্ট দিলে কিন্তু প্যান্ডোরা যেটাকে বক্স বলি সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখানটায় বারবার আমরা দেখতে পারি উমেন এন্ট্রি ইন মস্ক, পার্সি ফায়ার টেম্পল, ফিমেল জেনিটাইল মিউলিটেশনস আর ডাউরি বোহা কমিউনিটির যে প্র্যাকটিসেসগুলো আছে সেগুলো কিন্তু আবার সেম আইডিয়ার উপরে কোশ্চেন করা যেতে পারে, যে তারা কি আবার আর্টিকেল 14, 21 আর 15 এর টেস্টটাকে স্ট্যান্ড করতে পারবে। অ্যাট লাস্ট এটা কোথাও না কোথাও আমাদের ফোকাসটা যেটা এখন পর্যন্ত ফর্মাল ইকুয়ালিটিতে ছিল সেটাকে কোথাও না কোথাও ডিসম্যান্টেল করে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানটায় এই রকমের আইডিয়া বলছে যে ইন দি কারেন্ট ওয়ার্ল্ড ওয়েল উই বিলিভ অল জেন্ডার আর ইকুয়াল, এখানটায় ফর্মাল ইকুয়ালিটি খালি বললে হবে না, অ্যাকচুয়াল প্র্যাকটিসেসেও সেই ইকুয়ালিটিটাকে পারফর্ম করতে হবে। তার জন্য এটা কোথাও না কোথাও সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটিকে আবার রিএমফাসাইজ করছে। যদি ইমপ্লিকেশনসগুলোর আমরা যদি এবার ওয়ে ফরওয়ার্ড দেখি, যে ইমপ্লিকেশনসগুলো বি ইট ইন গুড সেন্স, বি ইট ইন নেগেটিভ কনোটেশন, কনস্ট্রাকটিভ সেন্স,
ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে? একটা ওয়ে ফরওয়ার্ড হতে পারে হলো যে একটা হারমোনিয়াস কনস্ট্রাকশন যাতে আসুক। কেন কি প্রশ্ন জিজ্ঞেস করেছে ওয়ে ফরওয়ার্ড কি দিতে হবে। তো দেয়ার হ্যাজ টু বি আ মিডল পাথ বিটুইন আর্টিকেল 25 অ্যান্ড 26। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের রিলিজিয়াস অটোনমিও দিতে হবে, এনশিওর করতে হবে যাতে কোর হিউম্যান ডিগনিটি তো কোর হিউম্যান ডিগনিটি যাতে ভাইলেট না হয়। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইকুয়ালিটি এনশিওর হয়। আর তার সাথে যে রিলিজিয়াস অটোনমি সেটাও যাতে এনশিওর থাকে। সেকেন্ড পার্ট, রিডিফাইনিং এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস। যেই ডক্ট্রিনটা অনেক আগে জুডিশিয়াল রিস্ট্রেন হয়ে দাঁড়িয়েছিল, যেখানটায় জুডিশিয়ারিকে আটকাচ্ছিল যে এর পরে যেটা রিফর্মস নিয়ে আসা যাবে না, সেখানটায় যাতে একটা প্র্যাকটিস এরকম নিয়ে আসা উচিত যেখানটায় ইভ্যালুয়েট করে একটা মোর রিয়ালিস্টিক প্রসপেক্ট নিয়ে আসা উচিত, যেটা কি ব্যালেন্সড ইনকোয়ারিকে অ্যাপ্রোচ করবে। কেন কি আমরা দেখছিলাম ইআরপি একমাত্র স্যাক্রেড প্রভিশনস বা টেক্সটগুলোকেই করছিল, লিভিং ফেথগুলোকে কিন্তু রেকগনাইজ করছিল না। তো এখানটায় যাতে লিভিং ফেথটাকেও রেকগনাইজ করা হয় সেটাকেও ইনশিওর করতে হবে। দি থার্ড পার্ট, যেরকম ওখানটায় বলছিলাম সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি নিয়ে আসতে হবে, যেখানটায় ফর্মাল ইকুয়ালিটির থেকে বিয়ন্ডে গিয়ে লাইক প্যাট্রিয়ার্কি অ্যান্ড হিস্টোরিক্যাল এক্সক্লুশন যেটা এখন পর্যন্ত হয়ে এসছে উইদিন রিলিজিয়াস স্পেস, সেটাকে কমাতে হবে, মিনিমাইজ করতে হবে, নালিফাই করতে হবে। তার সাথে এটাও এনশিওর করতে হবে যাতে যেই কাস্টমসগুলো ডিসক্রিমিনেট সেগুলোকে যাতে ক্যান্সেল আউট করি, কিন্তু যেগুলো কোর প্র্যাকটিসেস সেগুলোকে যাতে আমরা হার্ম না করি। কেন হার্ম না করি সেটা আমরা কনক্লুশনে দেখব। ইন্টারনাল রিফর্ম আর লেজিসলেটিভ অ্যাকশনও কিন্তু খুব থাকা দরকার। কেন কি আবার এই আর্টিকেল 25 অ্যান্ড 26 কিন্তু এই পাওয়ারটা স্টেটকে দিচ্ছে, নাহি জুডিশিয়ারিকে দিচ্ছে যে এই রকমের প্র্যাকটিসেস বা এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস ডক্ট্রিন নিয়ে আসুক। তো সেটার যাতে স্টেট লিডারশিপ নিয়ে সেটার যাতে লেজিসলেশন হয়, তার সেটা যাতে কমিউনিটি ডায়ালগের মাধ্যম দিয়েই হয়, কোনো ইন্ডিভিজুয়াল যাতে কেউ ডিসাইড না করুক। অ্যান্ড অ্যাট লাস্ট the bigger idea what constitute constitutional morality এটা যাতে ক্লিয়ারলি ডিফাইন হোক। কেন কি আমরা বারবার দেখেছি হোয়াট কনস্টিটিউট কনস্টিটিউশনাল মোরালিটি সেটা নিয়ে কিন্তু অনেক অ্যাম্বিগুইটি আছে। তো একটা অবজেক্টিভ ডেফিনেশন থাকা উচিত যখন এরকম একটা কনস্টিটিউশনাল বেঞ্চ বসছে, 9 বেঞ্চ জাজ বলছে, যখন একটা 9 জাজেস বেঞ্চ যখন বলছে, তো এই একটা কনস্টিটিউশনাল মোরালিটির উপরে একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত যাতে একটা প্রিসিডেন্ট সেট হয়ে যায় ফর আপকামিং জাজমেন্টস, যেখানটা আমাদের কাছে ক্ল্যারিটি থাকে যে জাজমেন্ট বা কনস্টিটিউশনাল মোরালিটি কি হতে পারে, যাতে একটা স্টেবল লিগাল বেঞ্চমার্ক এটাকে প্রোভাইড করে। দিস ওয়াজ অল মাই কনক্লুশন, ওয়ে ফরওয়ার্ড। নাও দি কনক্লুশন। মনে আছে এই পার্টটা বলেছিলাম যাতে একটা ব্যালেন্সড ইনকোয়ারি হয়, তার সাথে কমিউনিটি ডায়ালগ কেন এনশিওর হয়। কেন বলেছিলাম, কেন কি এখন আপনারা কনক্লুশনে বুঝতে পারবেন। যেখানটা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট একটা ট্রান্সফরমেটিভ জাস্টিসের পার্ট হোল্ড করছে, সেখানটা কিন্তু আমরা এরকমও দেখেছি যে হবেশিয়ান থিওরি, থমাস হব সে যখন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি দিয়েছিল সে কিন্তু ওয়ার্ন করেছিল যে জুডিশিয়াল ইন্টারভেনশন ইন দিস প্র্যাকটিস, যেখানটায় আমরা আমাদের স্ব ইচ্ছাতে নিজের লিবার্টিটা স্টেটের হাতে তুলে দিয়েছিলাম, আর স্টেট এটা প্রমিস করেছিল যে আমাদেরকে স্টেট সেভ করবে। সেখানটায় দাঁড়িয়ে যদি এরকম কোনো একটা প্র্যাকটিস নিয়ে আসা হয় যেটা কমন কনকারেন্স ছাড়া নিয়ে আসা হয়েছে, উইদাউট কমন ডায়লগ করে নিয়ে আসা হয়েছে, আর যেইটা সবার সেখানটায় ইকুয়ালিটি এনশিওর হচ্ছে না, তবে সেখানটায় কিন্তু কোথাও না কোথাও এই ইন্টারভেনশন কিন্তু যে ডিপ সিটেড যে স্টেবিলাইজ যে সোসাইটি হয়ে আছে অ্যাকর্ডিং টু হবস, সেটাকে ডিস্টেবিলাইজ করতে পারে। কেন কি হবস বলেন যে স্টেট তখনই লেভেথান বা এরকম পানিশমেন্ট ইউজ করবে যখন আমরা দেখব যে কোনো ইন্ডিভিজুয়াল বা দি আদার পার্ট কেউ ভুল করছে। যদি ভুল করা ছাড়া যদি এরকম কিছু ডিসাইড করা হয় যে তাদের রাইটস গুলোকে নিয়ে নেওয়া হয়, তবে কিন্তু সেটা কোথাও না কোথাও সোসাইটিকে ডিস্টেবিলাইজ করে দেবে, আর সোশ্যাল অর্ডারটা যেটা মেনটেন হচ্ছে সেটা কিন্তু মেনটেন থাকবে না। তো এটার আরেকটা ওয়ে কনক্লুশনও কি হতে পারে,
আরেকটা ওয়ে কনক্লুশন ওরকমই হতে পারে, যেরকম আমি বলছিলাম ইউ শেপ প্রথমেই বলছিলাম। আমি শুরুও করেছিলাম যে সব কমিউনিটি ইন ইন্ডিয়া তাদের কিন্তু একটাই কোর মোটিভ, যে ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বা হিউম্যান ডিগনিটি। যে কোনো রিলিজিয়ান দেখুন, তাদের কোর আইডিয়া কিন্তু সেটাই। মেবি তাদের পেরিফেরি আইডিয়াস, তার মানে রিচুয়াল, প্র্যাকটিসেস, পাথ, সেগুলো আলাদা হতে পারে, কিন্তু তাদের এম তো একটাই, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ডিগনিটি। এর উপরে তো কেউ কথা বলেনি। তো হিউম্যান ডিগনিটাকে মাথায় রেখে সেটাকেই যাতে আমরা ইআরপি বলে, এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসেস বলে ইনশিওর করি, তার সাথে তার বাকি যে রিচুয়ালসগুলো আছে, পেরিফেরি আছে, সেইগুলো যাতে চেঞ্জ করতে পারি। কেন কি কোর যদি চেঞ্জ করি, আবার সেম কথা হবস বলছেন, তবে কিন্তু সোশ্যাল অর্ডার ব্রেকডাউন করবে, ডিস্টেবিলাইজেশন হবে। আর যদি এই পেরিফেরিটাকে উইথ কমন ডায়লগ চেঞ্জ নিয়ে আসি, সোশ্যাল রিফর্মস নিয়ে আসি, তবে কোথাও না কোথাও আমরা দেখবো সোসাইটি ইভলভ করছে। উইথ দিস I would end the discussion, and I would hope that today's lecture was helpful for your preparation, especially for GS paper 2 and ethics, GS paper 4. আর যদি হেল্পফুল হয়ে থাকে, now I would want you to solve the same question and submit your answer to RISE IAS team in our RISE IAS website. আর ইভ্যালুয়েটেড কপিটাও কিন্তু আপনারা কালেক্ট করবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যান্সার রাইটিংয়ে কোথাও ল্যাকিং থাকছে। ইয়েস, যারা যারা আপনারা ভাবছেন যে আমরা তো ইউপিএসসি মেন্স বাংলাতে লিখবো, তাদের জন্যও কিন্তু সেম কন্টেন্ট বাংলাতেও আমাদের কাছে অ্যাভেলেবল আছে, উইথ ইকুয়ালি রিসার্চড ডকুমেন্ট, যাতে আপনাদের লার্নিং আর কনসেপ্টের মাঝখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার না আসুক। উইথ দিস I would end this discussion, and I would also like you to like this video and subscribe to RISE IAS YouTube channel. And above all, I would like you to keep preparing hard, because prelims is less than 5 days now. Thank you.